নমস্কার, আমি মৌলি। আজ আপনাদের জন্য অনঞ্জন গোস্বামীর লেখা মায়ামৃগ গল্পটি আমরা নিয়েছি এবারত প্রকাশনী থেকে প্রকাশিত প্রেত পুরাণ বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রে অঙ্কন, ডাক্তার জেঠু এবং হকার। গল্প পাঠে শিবায়ন বিশ্বাস। শুরু হচ্ছে মায়ামৃগ। পরীক্ষা শেষ হওয়ার পর বাবা মার সঙ্গে কোথাও একটা ঘুরতে যাওয়াটা ছিল বাধা ধরা। প্রায় বছর 10 আগেকার কথা। সেবারে কোচবিহারের কালজানি গ্রামে ঘুরতে গিয়েছিলাম। গ্রামে এসে গ্রামের মানুষ, পথঘাট, সবুজ সৌন্দর্য, নদী মেলা দেখে সপ্তাহখানেক ছুটি কাটাবো, সেটাই ছিল প্ল্যান। ঘুরতে কোথাও একটা গেলেই হলো। কোথায় যাব তা নিয়ে আমার অত মাথা ব্যথা ছিল না। এসব ঠিক করতো বাবা মাই। কিন্তু এই যে কোথাও একটা ঘুরতে যাওয়া হবে, এটা নিয়ে আনন্দের সীমা থাকতো না। অবশ্যই এর পিছনে অন্য একটা কারণ আছে বই কি। তবে ঘটনাটা খুলেই বলি। আমি অঙ্কন ব্যানার্জি। অঙ্কন নামের সার্থকতা নিয়েই সেই কারণটি। আগে হ্যাঁ, অঙ্কন নামটা আমার উপাধি পাওয়া। ছোটবেলা থেকে শখ, ভালো লাগা, ভালোবাসা যাই বলুন, সব কিছু এই ছবি আঁকাকে নিয়ে। ছবি এঁকে ফ্রেমে বাঁধিয়ে শুধু স্টাডি রুমই নয়, বেডরুম, হল রুম, এমনকি খাবার ঘরটাকেও ছবি ঘরের মতন বানিয়ে ফেলেছি। সব ঘরেই তাদের পরিবেশ অনুযায়ী ছবি রাখাটা আমার কাছে ঘর সাজানোর একটা গুরুত্বপূর্ণ দিক বলে মনে হতো। আর এই কারণেই আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই আমায় অঙ্কন বলে ডাকে। অন্নপ্রাশনের সময় দাদুর দেওয়া প্রভাকর নামটা বদলে গিয়ে কবে যে অঙ্কন নামেই আমার পরিচিতি, তা আজ আর মনে নেই। তবে আসল কথা এটাই, ছবি আঁকতে আমি ভালোবাসি। যদিও তেমন কিছু করে উঠতে পারিনি এই ফিল্ডে। ওই হাতে গোনা কয়েকটা প্রাইজ পেয়েছি, এই যা। ছবি নিয়ে পড়ে থাকতাম বলে পড়াশোনাতে ফাঁকি বেশ ভালোই হতো। আর তা নিয়ে বাবা মার কাছে বকুনিও কম খাইনি। রং পেন্সিল, মোম রং, স্কেচ পেন, জল রং, তুলি, ব্রাশ, এসবই ছিল আমার পৃথিবী। আমার একটা অদ্ভুত স্বভাব ছিল। একটা ছবি একটা পেন্সিল দিয়েই আঁকতাম, আর আঁকবার পর ওই পেন্সিলটা দ্বিতীয়বার স্পর্শও করতাম না, ফেলে দিতাম। নতুন ছবি মানেই নতুন পেন্সিল। ওই ঠিক যেমন রক্ত নেওয়ার সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা হয়, আমার ব্যাপারটাও ছিল অনেকটা সেরকম। নতুন ছবিতে পুরনো পেন্সিল ব্যবহার করাটা আমার কাছে একরকম নতুন ছবির অপমান বলে মনে হতো। আর ছবি কখনোই তাৎক্ষণিকভাবে আঁকতাম না। কোনো কিছু আকর্ষণীয় লাগলে কিংবা কোথাও ঘুরতে গেলে সেখান থেকে একটা স্মৃতি নিয়ে এসে অনেকটা সময় নিয়ে ভেবে চিনতে আঁকতাম। দামি কাগজে নতুন পেন্সিল দিয়ে এঁকে তারপর ফ্রেমে বাঁধিয়ে তাদের স্থান হতো দেওয়ালে। সেবারও এর কিছু ব্যতিক্রম হলো না। গ্রামে ঘুরতে এসেছি, এখান থেকে একটা প্লট মাথায় আনতে হবে যা দিয়ে ফুটিয়ে তুলব আমার পরবর্তী চিত্রাঙ্কনটি। কিন্তু একটার পর একটা দিন কেটে গেল, কিন্তু সত্যি কথা বলতে তেমন কিছুই চোখে পড়ল না। যদিও বা কিছু পড়েছে, তা প্রায় সবটাই আমার আঁকা। আসলে ছোটবেলা থেকে কম তো ছবি আঁকিনি, তাই সবসময় একটা নতুন কিছুর খোঁজ করি। মনের মধ্যে এক রাশ হতাশা। ছবির কোনো প্লট পেলাম না। সেদিনই ছিল শেষ দিন। পরের দিন সকালে বাড়ির জন্য ট্রেন ধরতে হবে। বিকেল প্রায় শেষ হয়ে এসেছিল। নদীর পাড়ে একা বসেছিলাম। হঠাৎই পাশ থেকে খড়মড় করে একটা আওয়াজ ভেসে এলো। আমি উঠে সেদিকে এগোতে লাগলাম। কয়েক পা হেঁটে এগিয়ে দেখলাম এক অভূতপূর্ব দৃশ্য। সবুজ ঘাসের মাঠ, পাশে ছোট্ট পুকুরের মতন, আর সেখানে জল খাচ্ছে 2 শিং খাড়া করা একটা হরিণ। কি অপূর্ব! দেখলে চোখ জুড়িয়ে যায়, ঠিক যেন রামায়ণের মায়াবী হরিণ স্বর্ণমৃগ। চোখের পলক না ফেলে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। আর সাথে সাথে মাথায় চলে আসলো আমার নতুন চিত্রকর্মের নাম,
মায়ামৃগ। বাবার কাছে শুনেছিলাম গ্রামে নদীর পাড়ে হরিণ দেখা যায়, কিন্তু এভাবে চোখের সামনে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো হরিণ দেখব তা কল্পনাতেও ভাবিনি। যাক, আমার ঘুরতে আসা সার্থক। দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেলাম, আর চোখের সামনে হরিণটা যে কোথায় পালিয়ে গেল টেরই পেলাম না। বাবা মায়ের জন্য একটু খারাপ লাগলো, তারা এত সুন্দর একটা দৃশ্য দেখার থেকে বঞ্চিত রয়ে গেল। যাকে বাড়ি ফিরে মায়ামৃগ একে সেটা না হয় দেখাবো, এই ঠিক করে সেখান থেকে ফিরে গেলাম। পরদিন সকালবেলা ট্রেনে ওঠার পর থেকেই আর তর্সই ছিল না। আর কতগুলি স্টেশন পার হতে হবে, কখন যে আসবে আমার স্টেশন, বাড়ি যাব আর ছবিটা আঁকবো, এসবই চলছিল মনের মধ্যে। ক্ষণিকের অতিথি সেই হরিণটা আমার কাছে অতি প্রিয় হয়ে উঠেছে। চোখ বন্ধ করলে শুধু যেন কালকে সেই দৃশ্যটাই দেখছি। অনেকক্ষণ ধরে সিটে বসে থাকার ফলে পা দুটো অবশ হয়ে এলো। একটু উঠে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ফুরফুরে হাওয়া খেতে লাগলাম আর বাইরের প্রকৃতি দেখতে লাগলাম। কখন যে নিজের চিন্তার আড়ালে হারিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। চটক ভাঙল এক গুরুগম্ভীর আওয়াজে। দেখলুম এক বয়স্ক লোক আমার সামনে দাঁড়িয়ে। একটু গম্ভীর গলায় বললেন, ঘুমিয়ে যাচ্ছেন যে? ট্রেনের দরজার সামনে না দাঁড়িয়ে সিটে গিয়ে বসুন। সত্যি তো, প্রায় চোখ লেগেই এসেছিল। ওদিকে তাকিয়ে দেখলাম বাবা মাও সিটে বসেই ঘুমিয়ে রয়েছে। আমার সামনের বয়স্ক লোকটি সম্ভবত একজন হকার। হরেক রকমের পেন্সিল, খাতা, বই আরও স্টেশনারি জিনিস তার ঝাঁকায়। হকারের কাছে একটা নতুন ধরনের পেন্সিল দেখলাম, হলুদ হলুদ ছোপ দেওয়া পেন্সিল। পেন্সিলটা হাতে নেওয়ার সাথে সাথেই চোখের সামনে আবার ভেসে উঠল সেই হরিণটা। কেন জানি না, হরিণ ছাড়া এই মুহূর্তে আমার মাথায় আর কোনো কিছুই ঘুরছে না। বাড়ি পৌঁছেই ছবি আঁকতে বসে গেলাম। নাওয়া খাওয়া বাদ দিয়ে এক মনে ডুবে গেলাম নেশার ঘোরে। ঠিক যেমনটি দেখেছিলাম তেমনটি আঁকতে লাগলাম। নীল আকাশ, সবুজ ঘাস, পাশে ছোট্ট পুকুর, আর তার পাশেই দাঁড়িয়ে আছে দুই শিং খাড়া করা হরিণ। সত্যি যেন এক মায়াবী হরিণ। নামকরণের সার্থকতা যথার্থ। ছবিটাকে বাঁধাতে দেব এই ভেবে আলমারির উপর তুলে রেখে দিলাম। কয়েকদিন পর আবার একটা নতুন চিন্তা মাথায় এলো। যথারীতি ছবি আঁকতে শুরু করলাম নতুন পেন্সিল হাতে নিয়ে। রাত তখন কত হবে, ওই আনুমানিক 2:30-3:45 মতন। ছবি আঁকা শেষ করে সবে বিছানায় শুয়েছি, এমন সময় খাটের পাশ থেকে পরিষ্কার খড়মড় আওয়াজ শুনতে পেলাম। ভাবলাম ইঁদুর ঠিদুর হবে হয়তো। আওয়াজটা ক্রমশ বাড়তে লাগলো, আর মনে হতে লাগলো কেউ যেন হাঁটছে। আমার রুমের সাথে লাগোয়া বারান্দা, মনে হলো কেউ যেন বারান্দার দিকে দৌড়ে চলে গেল দ্রুত পায়ে। বেশ ভয় লাগলো, গায়ে কাঁটা দিয়ে উঠল। কিন্তু আমার একটু সাহসও আছে বই কি। মনে জোর নিয়ে বারান্দার দিকে টর্চ জেলে এগিয়ে গেলাম। আলো ধরতেই, কি আশ্চর্য! এ কি করে সম্ভব? আমি কি দেখছি? মায়ামৃগ বারান্দায় ঘুরছে? না, কল্পনায় নয়, বাস্তবে। ঠিক যেমনটি ফুটিয়ে তুলেছিলাম আমার আঁকার খাতায়। এক স্নিগ্ধ মায়াবী আলোয় ভরে উঠেছে আমাদের এক চিলতে বারান্দাটা, আর ছোট্ট ছোট্ট পা ফেলে বারান্দাময় ছোটাছুটি করছে আমারই আঁকা সেই মায়ামৃগ। আমি ঠিক দেখছি তো? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এমনটাও হয় নাকি বাস্তবে? স্বপ্ন দেখছি না তো? চিমটি কেটে দেখি, না তো, জেগেই তো আছি। কি অপূর্ব নৈসর্গিক দৃশ্য! পায়ে পায়ে আমি এগিয়ে গেলাম হরিণটার সামনে, স্পর্শ করলাম। এ তো সত্যি হরিণ। আমার হাতে আঁকা হরিণ দিব্যি জীবিত হরিণের মতন ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর চোখে মুখে জলের ঝাপটা দেওয়ার জন্য বাথরুমে গেলাম। ফিরে এসে দেখি হরিণটা আর নেই। ছোটবেলা থেকে একা ঘরে নিজের জগৎ নিয়ে থাকি, তাই এই ব্যাপারটা পরের দিন কাউকেই জানালাম না।
এমনকি বাবা মাকেও নয়। স্বপ্নই মনে হলো। মনে মনে একটা ব্যাপার নিয়ে একটু ভয়ও পেলাম, যে আমার হ্যালুসিনেশন বা দৃষ্টিভ্রম হলো না তো। ডাক্তারি ভাষায় যাকে বলে সাধারণভাবে অস্বাভাবিক উপলব্ধি। পরিষ্কারভাবে বললে কোনো অলিক বস্তু দেখা সম্পর্কে মিথ্যে উপলব্ধি। যাকে আজকে আর বেশি রাত করা যাবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব এই ঠিক করলাম। কিন্তু ঘুম কোনোভাবেই এলো না। ঠিক রাত 2:30 নাগাদ আবার আমি হরিণটাকে দেখতে পেলাম। আমার চেয়ারের ঠিক পাশে এসে বসে রয়েছে। এটা কি আমার দৃষ্টিভ্রম, নাকি সত্যি আমার আঁকাতে জাদু আছে, তার উত্তর পেলাম না। আসলে বেশ কয়েকটা দিন ধরেই মাথায় এই মায়ামৃগ ঘুরছিল, তাই হয়তো আমার মাথায় কিছু কেমিক্যাল জমা হয়ে আছে, আর তার প্রভাবেই হয়তো আমি দেখছি এইসব উল্টোপাল্টা দৃশ্য। কিন্তু এরপর প্রত্যেক দিন নিয়ম করে ঠিক রাত 2:30 থেকে 2:45 পর্যন্ত আমার সামনে হরিণটা হেঁটে বেড়াতো, বসে থাকতো, আপন মনে চলাফেরা করতো। কাউকে ব্যাপারটা জানাতে পারিনি। মা বাবা জানলে আমায় নিয়ে দুশ্চিন্তা করবে, আর কাকেই বা বলবো, কে কি ভাববে, কি মন্তব্য করবে। তার চেয়ে বরং ব্যাপারটা আমার মধ্যেই রাখি। হরিণটা তো আমার কোনো ক্ষতি করেনি, ও তো ওর মতনই থাকে। বরং ও যেন আমার নির্জন জীবনের একটা সঙ্গী হয়ে উঠল। এভাবেই প্রায় 3 মাস কেটে গেল। ব্যাপারটা গা সওয়া হয়ে গেল এক সময়। ভাবতাম বুঝি কালজানি গ্রামে দেখা সেই হরিণটা আমার মনে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে প্রতি রাতে আমার মনের গভীরে ওই অপূর্ব দৃশ্যের সৃষ্টি হতো। তবে আজ রাতে কিন্তু আমি এক অন্য দৃশ্য দেখলাম, যা আমার এতদিনের ধারণাকে সম্পূর্ণ নাড়িয়ে দিল। আজ যেন হরিণটাকে একটু অন্য রকম লাগছিল। তফাৎটা বুঝতে পারলাম কিছুক্ষণের মধ্যেই। আমারই চোখের সামনে হরিণটা কেমন যেন ছটফট করতে লাগলো, যেন অবলা জীবটির কি এক অব্যক্ত যন্ত্রণা হচ্ছে, যা ও আমাকে বোঝাতে চাইছে প্রাণপণ চেষ্টায়। কয়েক মিনিটের মধ্যে হরিণটি আমারই চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়ল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না, শুধু এক বোবা যন্ত্রণায় আমার গলার কাছটায় যেন দলা পাকিয়ে আসছিল। থাকতে না পেরে পাশের ঘর থেকে বাবাকে ঘুম থেকে তুলে আনলাম, কিন্তু ঘরে এসে আমি বা বাবা কেউ কোনো হরিণই দেখতে পেলাম না। আমি পাগলের মতন চিৎকার করে বাবাকে বোঝাতে চাইলাম ব্যাপারটা। বাবা আমাকে জোর করে তার রুমে নিয়ে গেল। আমাদের কথাবার্তায় মাও জেগে গিয়েছিল। এতদিন ধরে যা যা ঘটেছে আমি সবটাই খুলে বললাম দুজনকে। মা আমার মাথায় হাত বুলিয়ে সেদিনের মতন ঘুম পাড়িয়ে দিল। পরের দিন বাবাকে নিয়ে আমার ঘরে ঘুমাবো এবং 2:30 বাজলে হরিণটা দেখাবো, সেটাই ঠিক হলো। কিন্তু সেদিন কিছুই আর আমার চোখের সামনে এলো না। এরপর আরও 2 দিন কেটে গেল, কিছুই আর এলো না। আমার মাথায় এক অসহ্য চাপ নেমে এলো। নতুন কিছু যে আঁকবো সেটাও আর মাথায় আসছিল না। কেন জানি না সারাদিন ওই হরিণ ছাড়া আর কিছুই আমার মাথায় আসছে না। বাবা ডাক্তার জেঠুকে নিয়ে আসলেন। ডাক্তার জেঠুকে সব কিছু খুলে বললাম। সব শুনে ডাক্তার জেঠু বললেন আমি হ্যালুসিনেশন রোগে আক্রান্ত হয়েছি। কিছু ওষুধ, এক্সারসাইজ সব কিছু দিয়ে বললেন বিশ্রাম নিতে। বেরোনোর সময় ডাক্তার জেঠু হঠাৎই আমার আঁকা ছবিটা দেখতে চাইলেন। সত্যিই তো এই গত 3 মাস ধরে একদিনের জন্য আমিও ছবিটাকে খেয়াল করিনি। দোকানে বাঁধাতে দেব বলে সেই যে আলমারির উপরে তুলে রেখে দিয়েছিলাম, ওটার কথা আর মনেই নেই। আর শুধু ওই ছবিটা কেন, এরপর আমি আরও অনেক ছবি এঁকেছি এবং সবকটাই বাঁধাতে দেব বলে কোথাও না কোথাও রেখেছি। বাবাকে বললাম আলমারির উপর থেকে ছবিটা নিয়ে ডাক্তার জেঠুর হাতে দিতে। ছবিটা হাতে নিয়ে ডাক্তার জেঠু জিজ্ঞাসা করলেন, আচ্ছা অঙ্কন, একটা কথা বলো দেখি, তুমি শেষ দিন যখন হরিণটাকে দেখলে কি অবস্থায় দেখেছো? ভেবে উত্তর দাও তো। হরিণটা হরিণটা মাটিতে লুটিয়ে আছে এরকম একটা অবস্থা। আর তার আগে কি দেখতে? তার আগে হরিণটা বসে থাকতো, বা কখনো হেঁটে বেড়াতো, আপন মনে চলাফেরা করতো। ওয়েল ইয়ং বয়, তার মানে ব্যাপারটা রিকভারির দিকে। আশা করছি খুব তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাবে। বাবা জিজ্ঞাসা করলেন, কি করে বুঝলেন? ডাক্তার জেঠু বললেন,
মানে ও যেটা এঁকেছিল সেটাই রিসেন্টলি দেখেছে, আর এর আগে যা যা দেখেছিল সবটা ছিল ওর কল্পনা। কথাটা শুনতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, কি বললেন? রিসেন্ট টাকা মানে? তিনি রিপিট করলেন, মানে ইটস ভেরি সিম্পল, তুমি যা এঁকেছো সেটাই তুমি দেখেছো, আর আগের ব্যাপারগুলো ছিল তোমার কল্পনা। আমি ডাক্তার জেঠুর হাত থেকে ছবিটা নিলাম, কিন্তু আমি কি দেখছি? না না, হতেই পারে না, এ তো আমার আঁকা ছবি নয়। আমি তো এঁকেছিলাম সবুজ দুব্বা ঘাস, ছোট্ট পুকুর, আর পাশে দাঁড়ানো 2 শিং খাড়া করা হরিণ, আমার মায়ামৃগ। কিন্তু এখন দেখছি একটুও ঘাস নেই, পুকুরে জল নেই, আর লুটিয়ে পড়ে আছে হরিণটা, ঠিক যেভাবে আমার সামনে সেদিন লুটিয়ে পড়েছিল। আমি এক দৃষ্টে ছবিটার দিকে চেয়ে রইলাম। মা আমার পাশেই দাঁড়িয়েছিল। মাকে বললাম, আমাকে একটু একা থাকতে দাও। বাবা মা ডাক্তার জেঠুর দিকে তাকালো। জেঠু সম্মতিসূচকভাবে মাথা নেড়ে উঠে দাঁড়ালেন। বাবা মা দুজনও ডাক্তার জেঠুকে এগিয়ে দিতে গেল। ঘরের দরজা বন্ধ করে মাথা ঠান্ডা করে ভাবতে লাগলাম, এতদিন ধরে যা যা ঘটেছে আমি সব কিছু দৃষ্টিভঙ্গ বলে মেনে নিতে পারি, কিন্তু নিজের হাতে আঁকা ছবি কিভাবে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। এখন আমি পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম আদৌ আমার কোনো দৃষ্টিভ্রম হয়নি, হলে ছবিটা অন্তত চেঞ্জ হতো না। হঠাৎই চোখ পড়ল টেবিলের উপরে রাখা ট্রেন থেকে কেনা সেই পেন্সিল বাক্সটার দিকে। কি মনে হতে ভালো করে বাক্সটা দেখতে চোখে পড়ল পিছনের লেখা রয়েছে, রঙের স্পর্শে প্রাণের ছোঁয়া। তখনই মনে পড়ল সেই ট্রেনে ওঠা হকারটির কথা। সে আমাকে পেন্সিলের প্যাকেটটা দিতে দিতে সুর করে হেসে হেসে বলেছিল, এ কোনো যেমন তেমন পেন্সিল নয়, এরকম টের পাবেন ছবি আঁকবার পর। তখন তার কথায় কোনো গুরুত্বই দিইনি। মাথায় যে তখন কতক্ষণে বাড়ি গিয়ে ছবি আঁকবো সেটা ছাড়া আর কিছুই ঘুরছিল না। তার মানে এখন পুরো ব্যাপারটা আমার কাছে কাচের মতন পরিষ্কার হয়ে গেল। ওই হলুদ হলুদ ছোপ দেওয়া পেন্সিলটা, ওটা ছিল আমার প্রাণ সঞ্চার পেন্সিল। আর তাই ছবি আঁকবার পর হরিণটা ক্ষণিকের জন্য জীবন্ত হয়ে উঠত, আর খিদে পেলে সে কচি দুব্বা ঘাস ও পুকুরের জল খেত। প্রায় 3 মাস ধরে সে আমারই ক্যানভাসে আঁকা ঘাস জল খেয়ে বেঁচেছিল। আর এভাবেই একদিন ধীরে ধীরে ঘাস জল শেষ হয়ে এলো, আর হরিণটা ছটফট করতে করতে মারা গেল। আর অদ্ভুতভাবে সেই চিত্রটাই এখন আমার ছবিতে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আজ যদি আমার মনের এই খুঁতখুঁতানিটা না থাকতো, তবে আমি এই হরিণটাকে বাঁচিয়ে রাখতে পারতাম। আর শুধু হরিণ কেন, সেই ঘাস জল গাছ প্রকৃতি আমার পেন্সিলে ফুটে উঠত জীবন্ত প্রাণ। কারণ সেদিনও মায়ামৃগ আঁকবার পর আমি অভ্যাসবশত আমার প্রাণ সঞ্চয় হলুদ পেন্সিলটা ফেলে দিয়েছিলাম। এরপর বহুবার ওই ট্রেনে যাতায়াত করেছি, কিন্তু কখনোই সেই হকারটিকে আর দেখতে পাইনি। পেন্সিল বাক্সটা নিয়ে প্রায় এখানে ওখানে সব দোকান ঘুরে ফেলেছি, কিন্তু কারো কাছেই সেই পেন্সিল আর আমি পাইনি। শুনছিলেন মায়ামৃগ। গল্প পাঠে ও অঙ্কনের ভূমিকায় শিবায়ন বিশ্বাস, ডাক্তার জেঠু আর হকারির চরিত্রে অনঞ্জন গোস্বামী। আবার আমরা হাজির হব আগামী পর্বে নতুন একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।